আচ্ছা, আলোর প্রতিফলন চ্যাপ্টার প্রথম একটা ক্লাস হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট একটা ক্লাস হয়েছিল এবং সেখানে আমরা পড়িয়েছিলাম কি যে সমতল প্রতিফলক তল, ঠিক আছে, অর্থাৎ সমতল দর্পণ পড়িয়েছিলাম, ঠিক। আচ্ছা, একটা ডাউট বলছে আগের দিন যেটা হয়েছিল যে এই হচ্ছে কি সমতল দর্পণ আছে, ঠিক আছে, সমতল দর্পণ আছে, ভালো করে শুনবি। বলছে সমতল দর্পণের দিকে যদি বস্তু ভি বেগে এগিয়ে আসে তাহলে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব কত বেগে এগিয়ে আসবে, ঠিক আছে, 2v বেগে। দেখ, এরকম ভাব, বস্তু যদি দর্পণের দিকে, আমরা কি জানি, ভি ভি অবজেক্ট উইথ রেসপেক্ট টু মিরর সমান মাইনাস অফ ভি ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর, ঠিক আছে, এটা হলো। তো এখানে আমরা জানি কি না ভি ও মাইনাস ভি এম সমান মাইনাস অফ ভি আই মাইনাস ভি এম, এটা ছিল। এখানে দেখ, ভি অবজেক্ট এই দিকে ডান দিকে ভি বেগে, মানে আমি লিখতে পারি কি ভি আই ক্যাপ এক্স অক্ষ বরাবর চলছে। আচ্ছা, দর্পণ কিন্তু স্থির আছে, মানে মিররের বেগ কত, 0 সমান মাইনাস ভি আই মাইনাস দর্পণ কিন্তু স্থির আছে, ঠিক আছে, হলো, অসুবিধা নেই। এখান থেকে দেখ ভি আই সমান মাইনাস ভি, এটা কিন্তু সাফিক্সে আই, এখানে আই ক্যাপ মানে এক্স অক্ষর দিকে যাচ্ছে ভি বেগে, আর এখানে ভি আই মানে ভেলোসিটি অফ ইমেজ, মানে হচ্ছে কি প্রতিবিম্বের বেগ, ঠিক আছে, হলো। তাহলে ভি আই মানে ভেলোসিটি অফ ইমেজ কত হচ্ছে মাইনাস অফ ভি আই ক্যাপ, এটা ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেছে কি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ কত, মানে ও জিজ্ঞেস করেছে ভি ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট। শুধু যদি ভিআই বলে এটা হচ্ছে কি হবে বলতো, মাটির সাপেক্ষে ওই হচ্ছে প্রতিবিম্বটার বেগ, মাটির সাপেক্ষে বস্তুটা ভি বেগে এক্স অক্ষের দিকে গেলে মাটির সাপেক্ষে প্রতিবিম্বটা ও কি হবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে ভি বেগে যাবে। কিন্তু এখানে প্রশ্ন বলেছে কি যে বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের বেগ মানে কি হবে ভিআই মাইনাস ভিও। এখন ভিআই পেয়েছি কত, মাইনাস ভি আই ক্যাপ মাইনাস অবজেক্টের বেগ কত ভি আই ক্যাপ, এখান থেকে হয়ে গেল কত 2v আই ক্যাপ। তাহলে দেখ, আমি যদি মান বলি, বেগের মান, বস্তু কত বেগে যাচ্ছে ভি বেগে, বস্তুর সাপেক্ষে বস্তু দেখবে কি ওর সাপেক্ষে প্রতিবিম্ব ডবল বেগে আসছে, এটা কি বস্তু যত এদিকে সরবে প্রতিবিম্ব তত এদিকে সরবে, এরকম ভাব। বস্তু যদি এদিকে এক্স যায় প্রতিবিম্ব এখান থেকে এক্স চলে আসবে, তাহলে আলটিমেট দুজন মোট কত সরে গেল 2x, এখান থেকেও বোঝা যেতে পারে, ঠিক আছে। এটা আগের দিন করানো হয়েছিল। আজকে আসবো আমরা বক্র প্রতিফলক তল, হেডিং দিবি বক্র প্রতিফলক তল, এবং কোশ্চেন এখান থেকে আসার চান্স অনেক বেশি। বক্র প্রতিফলক তল কোন ডেরিভেশন যা যা আছে এখান থেকে আসবে। বক্র প্রতিফলক তল, ঠিক আছে, বক্র প্রতিফলক তল। বক্র প্রতিফলক তলের মধ্যে অনেক কিছু হতে পারে, যেমন বৃত্তাকার হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। তার মধ্যে সব থেকে সিম্পল ফর্ম হচ্ছে কি না বৃত্তাকার বা গোলীয় দর্পণ। কেন কি দেখ, একটা গোলীয় দর্পণকে যদি আমি হালকা চেপে দিই তাহলে ওটা অধিবৃত্তাকার হতে পারে। তো গোলীয় দর্পণটা কিন্তু হচ্ছে কি না একটা সিম্পল মানে ফর্ম বলা যেতে পারে বক্র প্রতিফলক তলের। আমরা গোলীয় দর্পণের ক্যালকুলেশন করে অন্যগুলো বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু যা যা আছে এখানে বই থেকে আমি কিন্তু বলবো, কিছু যেগুলো বইতে আছে সেগুলো আমরা বই থেকে করব, এবং যেগুলো লেখার যেটা পার্ট আসবে সেটা কিন্তু বোর্ডে সেভাবে লিখবো, ঠিক আছে। আমাকে একটা বই দিবি, ঠিক আছে, কারোর বই, পেন আছে আমার কাছে, হ্যাঁ পেন আছে, হ্যাঁ। তোরা খুলবি কি পেজ নাম্বার 7, ছায়া প্রকাশনী বই পড়ছি, পেজ নাম্বার 7, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে যে বক্র প্রতিফলক তল হতে পারে কি না অধিবৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, গোলীয় হতে পারে। আচ্ছা, প্রতিফলনের যে সূত্র, যে দর্পণ হোক না কেন বা যেখানেই প্রতিফলন হোক না কেন, প্রতিফলনের সূত্র কি হবে সবসময় প্রযোজ্য হবে।
প্রতিফলনের সূত্র কি হবে, প্রযোজ্য হবে। তো দেখ এখানে পেজ নাম্বার 7 1.3 যে টপিকটা আছে, এখানে দেখ কি লেখা আছে, বিভিন্ন আকৃতির বক্র দর্পণ যেমন কোথায় কোথায় ব্যবহার করা হতে পারে, টর্চ, গাড়ির হেডলাইট, ঠিক আছে, গাড়ির ভিউ ফাইন্ডার। হেডলাইট বলতে সামনের যে আলো, ঠিক আছে, হেডলাইট, বাল্ব দেওয়া থাকে, এবং যেখানে বাল্ব দেওয়া থাকে এরকম থাকে, দেখ এরকম থাকে গাড়ির হেডলাইটে, এইখানে দেখ বাল্ব দেওয়া থাকে, এইখানে কোথাও হয়তো বাল্ব দেওয়া থাকে, এখান থেকে আলো যায় গিয়ে প্রতিফলিত হয়ে এখানে গিয়ে এরকম করে সামনের দিকে চলে যায়, ঠিক আছে, গাড়ির হেডলাইট এরকম করে করা হয় এটা। আর ভিউ ফাইন্ডার হচ্ছে কি, সামনের দু সাইডে যে দুটো কাঁচ দেওয়া থাকে যার সাহায্যে আমরা পেছনেরটা দেখতে পারি, ঠিক আছে এটা। এরপরে এখানে বলেছে আলোর নিয়মিত প্রতিফলনের সূত্রগুলি প্রতিফলক তলের আকৃতির উপর নির্ভর করে না। প্রতিফলক তলের আকৃতি সমতল না হয়ে বক্র হলেও প্রতিফলনের সূত্রগুলো কিন্তু প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো ইন্ট্রোডাকশন, বই থেকে করবি, বইতে আন্ডারলাইনও দিবি যেটা যেটা বলছি। এরপরে আমরা তাহলে পড়বো কিনা গোলীয় দর্পণ, ঠিক আছে, কিছু লিখবি না, ভালো করে শুনবি। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ নাম শুনে কি বোঝা যাচ্ছে না, একটা গোলকের অংশ হবে। গোলীয় দর্পণ নাম শুনে বোঝা যাচ্ছে একটা গোলকের অংশ হবে। ধরো আমি বললাম এটা একটা কাঁচের বল, ফুটবল ভাব, ঠিক আছে, ফুটবল যেরকম হয় এটা হলো কি একটা কাঁচের বল, ঠিক আছে। আমি কি করলাম, কাঁচের বলটাকে এইখান থেকে কেটে নিলাম, মানে এটুকু আছে, ঠিক আছে, কাঁচের বলটাকে আমি এরকম করে কেটে নিয়েছি, তাহলে এটা হলো কি না একটা একটা গোলকের অংশ। এবারে আমি যদি এই সাইডে পারদের প্রলেপ দিয়ে দিই বা সিলভারিং করে দিই, তাহলে কি হবে, এই সাইডটা হলো কি চকচকে অংশ, মানে এই সাইডে প্রতিফলন হবে, হ্যাঁ, তাহলে এই সাইডে প্রতিফলন হচ্ছে, এটা কিন্তু অবতল, নিচু হয়ে আছে না এই সাইডটা, এটা অবতল, তাহলে এটা কি হবে না অবতল দর্পণ, লিখবি না কেউ, অবতল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, ওই যে দর্পণটা করা হয়েছিল যদি আমি এরকম করি, এই সাইডে যদি আমি সিলভারিং করে দিই, তাহলে এর চকচকে অংশ বা প্রতিফলক তল কোন দিকে হলো, এদিকে, উঁচু, নাম এরকম বলতে পারি, উঁচু, উঁচু মানে উত্তল, উঁচু সাইডটাতে যদি প্রতিফলন হয় তাহলে কি হবে, উত্তল, উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে একটা হলো অবতল দর্পণ, একটা হলো উত্তল দর্পণ, দুটোই কিন্তু গোলকের অংশ, ঠিক আছে। তাহলে গোলীয় দর্পণ কি হচ্ছে না, কোন দর্পণ যদি একটা গোলকের অংশ হয় তাহলে সেটা গোলীয় দর্পণ, সংজ্ঞা কোনোদিন পড়বে না পরীক্ষাতে, বাস উত্তল অবতল দর্পণ আমার বোঝা উচিত। উত্তল মানে কি হচ্ছে, উঁচু সাইডটাতে প্রতিফলন হবে, অবতল মানে নিচু সাইডটাতে প্রতিফলন হবে, ঠিক আছে হলো। এবারে এই যে গোলীয় দর্পণ হয়েছে, আমি দেখ সবসময় কি রকম রেখেছি, আমি কিন্তু সবসময় এই যে সিলভারিং যেটা করেছি না, সেটা কিন্তু ডান সাইডে রেখেছি, মানে আমি চাই যে বস্তু এই দিকে থাকবে, মানে এই সামনের দিকে থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে এটা যে গোলকের অংশ ছিল তার একটা কেন্দ্র তো অবশ্যই ছিল, সেটা হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র, সি হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। তাহলে একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলে, বক্রতা কেন্দ্র, ঠিক আছে হলো। তাহলে এর বক্রতা কেন্দ্র কোথায় হতে পারে, এদিকে, এর বক্রতা কেন্দ্র এদিকে হবে। অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এদিকে হচ্ছে, গোলক এঁকে দেখছি, উত্তল দর্পণের ক্ষেত্রে এদিকে হচ্ছে, ঠিক আছে হলো। এবারে কথা হলো যে এই যে দর্পণ করা হয়েছে সেই দর্পণের একটা মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দু বলতে কি, তোরা বাটি দেখেছিস, বাটি, বাটির একদম মাঝের যে বিন্দু সেটা হচ্ছে কি ওইটার মধ্যবিন্দু। তাহলে এইটা যদি অবতল দর্পণে, তার মধ্যবিন্দু কোনটা হতে পারে, এইটা, এটাকে আমরা কি বলবো, পোল, পি মানে হচ্ছে মেরু, পোল। তাহলে কি হলো, গোলীয় দর্পণের যে গোলকের অংশ তার কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে কি মেরু, এরও এটা কি হবে, মেরু পি, ঠিক আছে হলো এত পর্যন্ত। এবার দেখ আমি যদি বক্রতা কেন্দ্র আর মেরুকে একটা লাইন দিয়ে জুড়ে দিই, একে বলা হবে কিনা প্রধান অক্ষ, কি বলা হবে, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তাহলে যে দর্পণ কোন গোলকের অংশ সেটা হচ্ছে গোলীয় দর্পণ, ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেটা বক্রতা কেন্দ্র, ওই গোলীয় দর্পণের প্রধান, ওই গোলীয় দর্পণের মধ্যবিন্দু হচ্ছে কি মেরু,
বক্রতা কেন্দ্র এবং মেরুকে কোনো সরল রেখা দিয়ে জুড়লে সেটা হবে কিনা প্রধান অক্ষ। ঠিক আছে, এতটা পর্যন্ত বই খুলবি। দেখ, গোলীয় দর্পণ 1.4 টপিক। ঠিক আছে, কোন প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। যেটা যেটা আমি পড়ছি সেটাই হবে আন্ডারলাইন। দুই প্রকার, অবতল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ, উত্তল দর্পণ। গোলীয় দর্পণের ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করছে, মানে ওই সাইডে আলো পড়বে, অবতল দর্পণ। বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করলে উত্তল দর্পণ। ঠিক আছে, এরপরে মেরু বা মধ্যবিন্দু। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে কি বলে? মেরু। এখানে মেরুকে এরা কি দিয়ে দেখিয়েছে? ও। আমি এখানে ও দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, এরা মেরুকে লিখেছে কি? ও। তাহলে ও হচ্ছে কিনা মেরু। ঠিক আছে, ও হচ্ছে মেরু। তাহলে গোলীয় দর্পণের মধ্যবিন্দু হচ্ছে কিনা মেরু। ঠিক আছে, হলো। নেক্সট আছে দেখ, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। এখানে বক্রতা কেন্দ্র কোনটা? সি। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ, গোলীয় দর্পণটা যে গোলকের অংশ হচ্ছে তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। এখানে বক্রতা ব্যাসার্ধ আমি লিখতে পারি সিও। সিও পর্যন্ত যতটা দূরত্ব হবে সেটাই হবে কি? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, গোলীয় দর্পণের মধ্যবিন্দু মানে মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখাকে প্রধান অক্ষ বলা হয়। ঠিক আছে, হলো কি না? এতটা বলতো। ঠিক আছে, একবার এতটা দেখে নিবি তাড়াতাড়ি, 2-4 মিনিট সময় দিচ্ছি, একবার পুরোটা দেখে নে। ঠিক আছে, 2-4 মিনিট সময় দিচ্ছি, এটা পুরোটা দেখে নে। এবার আসছে কি উন্মেষ। উন্মেষ হচ্ছে কি? দেখ ভালো করে শোন। গোলীয় দর্পণ মানে তোরা ভাবতে পারিস বাড়িতে যে তোরা বাটি ব্যবহার করিস, ঠিক আছে, বাটিকেই যদি মনে করিস তাহলে কিন্তু গোলীয় দর্পণকে ভালো বোঝা যাবে। দেখ বাটি, বাটির যে ওপরের যে লাইনটা, এটা কিসের মতো? বৃত্তের মতো। এই বৃত্তের ব্যাস হবে কি? উন্মেষ। মানে গোলীয় দর্পণের দুটো প্রান্ত বিন্দুর মধ্যে সংযোজককারী যতটা রেখা হচ্ছে সেটাই হচ্ছে কি না? উন্মেষ। ঠিক আছে, একবার দেখে নে। উন্মেষ হচ্ছে কি না, কোন গোলীয় দর্পণের, দেখ এটা গোলীয় দর্পণের, এটা হলো কি একটা প্রান্ত, এটা হলো একটা প্রান্ত, তাই না? তো এই দুটো প্রান্ত বিন্দুর সংযোজককারী যদি আমি রেখা বলি তাহলে এটাই হবে কি? উন্মেষ। গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু সংযোজককারী সরল রেখাকে কি বলা হবে? উন্মেষ। দেখ বইতে আছে, গোলীয় দর্পণের পরিধিস্থ দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই দর্পণের কি বলে? উন্মেষ বলে। ঠিক আছে, উন্মেষ হলো। আচ্ছা, এবার দেখ আমি যদি বলি যে, আরেকবার ছবি আঁকছি, তাহলে দেখ এটা হচ্ছে গোলীয় দর্পণ, অবতল দর্পণ। এই অবতল দর্পণের দুটো প্রান্ত, এটা আর এটা, এদের সংযোজক সরল রেখাকে কি বলছি? উন্মেষ। আচ্ছা, এর বক্রতা কেন্দ্র এটা ছিল না? আচ্ছা, বক্রতা কেন্দ্র থেকে যদি আমি দুটো প্রান্ত বিন্দুকে জুড়ে দিই তাহলে একটা কোণ পাওয়া যাবে। এই কোণটাকে কি বলা হবে? কৌণিক উন্মেষ। এটা রৈখিক উন্মেষ বা শুধু উন্মেষ? এটা কৌণিক উন্মেষ। ঠিক আছে, আচ্ছা এবারে বলা হচ্ছে কি না, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কাকে বলে? যার উন্মেষ, যার উন্মেষটা বক্রতা ব্যাসার্ধের থেকে কম হচ্ছে, যার উন্মেষটা বক্রতা ব্যাসার্ধের থেকে কম হচ্ছে তাকে আমরা বলবো কি? ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ। তাহলে দেখ পরের ওখান থেকেই পড়ছি, কি বলছে? গোলীয় দর্পণের পরিধিস্থ দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে উন্মেষ বলে, এবং ওই সরলরেখা বক্রতা কেন্দ্রে যে কোণ করে তাকে দর্পণটির কৌণিক উন্মেষ বলে। ঠিক আছে, কৌণিক উন্মেষ 10 ডিগ্রি অপেক্ষা কম হলে দর্পণটিকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলে। কৌণিক উন্মেষ যদি 10 ডিগ্রির কম হয় তাহলে তাকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণও বলা যেতে পারে। তাহলে দেখ এগুলো যদি আমি ধরে ধরে এক এক করে লেখাতে যাই বহুত সময় যাবে, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো যেগুলো বই থেকে আছে সেগুলো আমরা এরকম করে এগোবো। এরপরে আসছি, এই যে যে গোলীয় দর্পণে আলোক রশ্মি পড়ছে সেটাকে আমরা দুভাগে বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, গোলীয় দর্পণে যে আলোক রশ্মি পড়ছে সেটাকে আমরা দুভাগে করতে পারি, দুভাগে বলতে পারি। যেমন এক নম্বর হচ্ছে কি, দেখ ভালো করে দেখবি এদিকে,
এটা গোলীয় দর্পণ, এটা এর প্রধান অক্ষ। অসুবিধা আছে? গোলীয় দর্পণ প্রধান অক্ষ। আচ্ছা কথা বলবি না কেউ? কথা নয়। দেখ আমি একটা আলোক রশ্মি ফেললাম এরকম করে, আর একটা আলোক রশ্মি ফেললাম এরকম করে, দুটো আলোক রশ্মি। দুটো আলোক রশ্মির মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, একটা আলোক রশ্মি অক্ষের কাছাকাছি, গোলীয় দর্পণের অক্ষের কাছাকাছি পড়েছে, আর একটা অক্ষ থেকে দূরে মানে প্রান্ত অবস্থানে পড়েছে। তো যে আলোক রশ্মিটা দর্পণের, গোলীয় দর্পণের অক্ষের সাথে ক্ষুদ্র কোণে বা মেরুর কাছে আপতিত হয়, তাকে আমরা কি বলবো না উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি মানে অক্ষের কাছে। আর যে রশ্মিটা অক্ষ থেকে দূরে দূরে পড়েছে তাকে কি বলবো অক্ষাপসারী বা প্রান্তীয় রশ্মি। আমাদের যে ক্যালকুলেশন হবে যতগুলো, যে দর্পণের যে ফর্মুলা আমরা যেগুলো ডেরিভেশন করব, সেখানে আমরা সমস্ত আলোক রশ্মিকে কি ভাববো না উপাক্ষীয় রশ্মি মানে দর্পণের মেরুর কাছে পড়েছে আমরা ধরবো। এটা ধরলে কি হবে না উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মি যদি আমরা ধরে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করতে গেলে আমাদের স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করতে সুবিধা হবে। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন করতে সুবিধা হবে। স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন বলতে কি, আমরা কোথাও কোথাও এরকম ইউজ করব, সাইন থিটাকে কি লিখবো, সাইন থিটাকে থিটা লিখে দিতে পারবো, ট্যান থিটাকে থিটা লিখে দিতে পারবো, কস থিটাকে 1 লিখে দিতে পারবো। এগুলো আমরা করতে পারবো যদি কোণটা ছোট হয়। ঠিক আছে? কোণ ছোট কেন না, দেখ যে কোনো একটা গোলীয় দর্পণে ধরো ধরো এইখানে আলোক রশ্মি পড়েছে, আমি যদি বলি কত আপতন কোণ হয়েছে এখানে, আমি বুঝবো কি করে? তাহলে দর্পণের উপর আমাকে লম্ব টানতে হবে, এই পয়েন্টে আমাকে কি করতে হবে লম্ব টানতে হবে গোলীয় দর্পণের উপরে, তাই না? আচ্ছা গোলীয় দর্পণের উপর লম্ব কোন বিন্দু দিয়ে যায়? ওর কেন্দ্র দিয়ে যায়, তাই না? তাহলে ধরো এটা আপতিত আলোক রশ্মি, তাহলে এই বিন্দুতে লম্ব কি করে টানবো না বক্রতা কেন্দ্র থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডটেড লাইন টেনে দেবো। তাহলে এটা হয়ে গেল কি আপতন কোণ আই। তাহলে সেই অনুযায়ী এই পথে যাবে প্রতিফলন কোণ আর, এবং এখানে আই সমান আর হবে। তাহলে গোলীয় দর্পণের কোন বিন্দুতে লম্ব টানবো কি করে, বক্রতা কেন্দ্র থেকে আমি ওই পয়েন্ট পর্যন্ত লাইন জুড়ে দেবো। তাহলে কি বক্রতা কেন্দ্র থেকে ওই পয়েন্ট পর্যন্ত লাইন জুড়ে দিলে কি হবে না ওটাই হয়ে যাবে কি না আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব। আর লম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করবে সেটা আপতন কোণ। আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ তাই হবে। এইবারে কথা হলো ক্যালকুলেশন করতে গিয়ে যদি আমরা দেখি যে আইটা অনেক ছোট হচ্ছে, তাহলে আমরা ওই অ্যাপ্রক্সিমেশন গুলো নিতে পারি। আর যদি এই রশ্মিটা দূরে পড়ে তাহলে দেখ আই বড় হবে। আই তখন বড় হলে কি হবে, আমরা তখন আর ওই অ্যাপ্রক্সিমেশন গুলো নিতে পারবো না। তাহলে দেখ দুটো এখানে দিয়েছে, পেজ নাম্বার 8-এ চলে আসছি। উপাক্ষীয় রশ্মি, যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে এবং দর্পণের মেরুর নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাকে উপাক্ষীয় রশ্মি। এবং যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বৃহৎ কোণে এবং দর্পণের মেরু থেকে দূরে অর্থাৎ প্রান্তে আপতিত হয় তাকে প্রান্তিক বা অক্ষাপসারী রশ্মি বলে। ঠিক আছে? আচ্ছা আমরা যদি বলি যে একটা গোলীয় দর্পণ ক্ষুদ্র উন্মেষ যুক্ত মানে ছোট, ক্ষুদ্র উন্মেষ যুক্ত আমরা কিরকম বলতে পারি, যদি কৌণিক উন্মেষ 10 ডিগ্রি থেকে কম হয় অথবা উন্মেষ যদি ব্যাসার্ধের থেকে কম হয় তাহলে সেটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। এবং ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের উপরে যে রশ্মিগুলো পড়বে তাদেরকে সবাইকে আমরা কি করতে পারি না ওই ওই রশ্মিগুলোকে আমরা উপাক্ষীয় রশ্মি ধরতে পারি। দেখ দর্পণ যদি ছোট হয় তাহলে তার উপরে আপতিত রশ্মিগুলো কি মেরুরই তো কাছাকাছি থাকবে। ঠিক আছে? মানে দর্পণের উন্মেষ যদি ছোট হয়, ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণের ক্ষেত্রে আমরা যে আলোক রশ্মি ওই আলোক রশ্মি প্রান্তেও যদি পড়ে তাও আমরা ওটাকে কিন্তু উপাক্ষীয় রশ্মি বলবো। কেন কি, যেহেতু দর্পণটা ছোট। ঠিক আছে? যেহেতু দর্পণটা কি হচ্ছে ছোট। এবারে এবারে আসবো কি না মুখ্য ফোকাস, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। ঠিক, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ভালো করে আগে বুঝবি, তারপরে বইতে আমি বলছি সেটা দেখবি। আমি দুটো দর্পণ নিয়েছি, এটা কি দর্পণ অবতল দর্পণ, এবং এটা কি দর্পণ উত্তল দর্পণ। দুটো দর্পণ নিয়েছি। ঠিক আছে? দুটো দর্পণ নিয়েছি। আচ্ছা এটা হলো এর প্রধান অক্ষ আর এটা হলো এর প্রধান অক্ষ। ঠিক আছে? হলো
কি হয়েছে, আমি কি করলাম এখানে না, আমি এইখানে একটা আলোক রশ্মি নিলাম, এই একটা আলোক রশ্মি নিলাম। দেখ দুটো আলোক রশ্মি কি সমান্তরাল, ঠিক আছে, দুটো আলোক রশ্মি সমান্তরাল। আচ্ছা তোরা এক কাজ কর, এই সাইডে কোনো ওইখানে ছোট করে কোথাও লিখে নে, যদি আলোক রশ্মি এরকম হয় তাদেরকে আমরা কি বলি, সমান্তরাল রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ এটা। যদি আলোক রশ্মি কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ে তাহলে সেটাকে আমরা কি বলি, অপসারী। অপসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ। যদি আলোক রশ্মি কোনো বিন্দুতে এসে মিলিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অভিসারী রশ্মিগুচ্ছ। রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল হলে সমান্তরাল রশ্মিগুচ্ছ, একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়লে অপসারী রশ্মিগুচ্ছ, একটা বিন্দুতে এলে অভিসারী রশ্মিগুচ্ছ। ওইখানে লেখ যেখানে লিখছিস, কেন কি বাদ বাকি জিনিসগুলো তো আমরা বই থেকে পড়ছি, খাতায় যেখানে লেখা হচ্ছে ওখানে লেখ পরপর করে, অসুবিধা নেই। তিন প্রকার রশ্মিগুচ্ছ হচ্ছে সমান্তরাল, অপসারী, নাম শুনে বুঝবে, অপসারী মানে চারদিকে ছড়িয়ে পড়বে, অভিসারী মানে এক জায়গায় এসে মিলবে। হ্যাঁ হয়ে গেছে। দেখ একটা জিনিস, এই যে যে অবতল দর্পণে, অবতল দর্পণের উপরে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয়েছে, তাই এখানে প্রতিফলনের সূত্র কাজে লাগবে। ধরো এটা হচ্ছে কিনা বক্রতা কেন্দ্র, তাহলে এখান থেকে যদি আমি লম্বটা নিই এটা হবে কি, আপতন কোণ। আপতন কোণের সমান হবে প্রতিফলন কোণ। ধরো এটা এরকম করে এদিকে যাবে, ঠিক একই রকম হবে এই রশ্মিটাও এরকম করে এদিকে যাবে, এবং গেলে আমরা দেখতে পারবো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এরা মিলিত হবে। কি হবে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে কি হলো, কিছু সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে যদি গোলীয় দর্পণে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, অথবা এর বেলা কি হচ্ছে, এর বেলা কি হবে, এরকম করে ছড়িয়ে যাবে এখানে, ঠিক আছে, এটা এরকম করে যাবে। এদেরকে যদি আমি পেছনের দিকে বাড়াই, এরা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। এই যে যে বিন্দু হলো এটাকে আমরা ফোকাস বলছি, এর বেলা এটাকে আমরা ফোকাস বলছি। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে, দেখ সংজ্ঞা বইতে আছে, পড়বি অবশ্যই। সংজ্ঞা এমনিতে কিরকম হচ্ছে, দেখ কিরকম বলবো না, কোন গোলীয় দর্পণে প্রধান অক্ষের সহিত সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে সেগুলি প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, অথবা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই নির্দিষ্ট বিন্দুটিকে গোলীয় দর্পণের ফোকাস বলে। উত্তল দর্পণের বেলা কি হবে, প্রধান অক্ষের উপর মিলিত হবে, সরি অবতল দর্পণের বেলা প্রধান অক্ষের উপর মিলিত হবে, উত্তল দর্পণের উপর প্রধান অক্ষের থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। বল অবতল দর্পণের ফোকাসটা সদ্বিম্ব না অসদ্বিম্ব, সদ্বিম্ব, কেন কি আলোক রশ্মি মিলেছে, এটা কোন প্রতিবিম্ব হবে, অসদ্বিম্ব, অসদ্বিম্ব। তাহলে অবতল দর্পণের ফোকাস দর্পণের আগে থাকে না পেছনে থাকে, আগে থাকে। উত্তল দর্পণের ফোকাস দর্পণের পেছনে থাকে। রিডিং করছি বই থেকে, আবার দেখ কি বলছে, দেখ সংজ্ঞা এখানে, তাই তো, হ্যাঁ, কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি 1 নম্বর অবতল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু মিলিত হয়, 2 নম্বর উত্তল দর্পণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই নির্দিষ্ট বিন্দুটি প্রধান অক্ষের উপরে থাকে, এই বিন্দুটিকে দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু বলে। ঠিক আছে, মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু বলে। ক্লিয়ার? এবার ছবি দুটো দেওয়া আছে, দেখ আমি যে ছবি এঁকেছি
বইতে সেই দুটো ছবি আঁকা আছে, ঠিক আছে? হ্যাঁ, বইতে সেই দুটো ছবি আঁকা আছে। তো দেখ, আমাকে বল, অবতল দর্পণে আমি সমান্তরাল রশ্মি ফেলেছি, তারা একটা বিন্দুতে এসে মিলিত হয়ে গেছে। তাহলে আলোক রশ্মি একটা বিন্দুতে এসে মিলিত হয়ে গেলে সেই আলোক রশ্মিগুলোকে কি বলে? অভিসারী না অপসারী? অভিসারী। এই জন্য অবতল দর্পণকে আমরা কি বলবো? অভিসারী দর্পণ বলবো। অবতল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বলতে পারি। কেন কি? সমান্তরাল রশ্মি যদি পড়ে তাহলে অভিসারী হচ্ছে। উত্তল দর্পণকে আমরা কি বলতে পারি? অপসারী। কেন কি? আলোক রশ্মি ছড়িয়ে যাচ্ছে, অপসারী। ঠিক আছে, অপসারী। এটা তোরা এক কাজ করতে পারিস, কোথায় লিখতে পারিস? এই যে আগে ছিল না উত্তল অবতল দর্পণ, 7 নম্বর পেজের একদম উপরে উত্তল দর্পণের পাশে অপসারী, অবতল দর্পণের পাশে অভিসারী, স্ল্যাশ দিয়ে লিখে দে। অবতল দর্পণ অভিসারী, আর উত্তল দর্পণ অপসারী, বইতেই লিখে দে। উত্তল দর্পণ অপসারী, 7 নম্বর পেজ একদম উপরের, মানে উপরের দিকে আছে। হলো? ঠিক আছে, ক্লিয়ার? এত পর্যন্ত কারো অসুবিধা আছে? ফোকাস নিয়ে ছবি আঁকা আছে বইতেও। হ্যাঁ, এগুলো বেসিক জিনিস, এগুলো ক্লাস 10-এও ছিল কিছু কিছু, ঠিক আছে? এবারে দেখ, একটা দর্পণের তাহলে ফোকাস বিন্দু সবসময় আমরা কিরকম আঁকবো? দেখ, এটা হলো কি না অবতল দর্পণ, কিরকম ছবি আঁকবি? এটা হলো কি এর মেরু ও লিখতে পারিস, এটা হলো এর বক্রতা কেন্দ্র, এইখানে কোথাও হবে এর ফোকাস, তাই না? আচ্ছা, উত্তল দর্পণের বেলা এটা হচ্ছে কি না প্রধান অক্ষ, এইখানে কোথাও হবে বক্রতা কেন্দ্র, এইখানে হবে কি এর ফোকাস। ঠিক আছে, এরকম হলো। তাহলে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? আমরা যত দৈর্ঘ্য মাপবো কোথা থেকে? মেরু থেকে। আমরা যত দৈর্ঘ্য মাপবো মেরু থেকে, তাহলে মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে? ফোকাস দৈর্ঘ্য। এর মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে? ফোকাস দৈর্ঘ্য। আচ্ছা, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ফোকাসের সংজ্ঞা হলো ফোকাস দৈর্ঘ্য কি না মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, এবার আসবো কি ফোকাস তল। ধরো এটা হচ্ছে কিনা গোলীয় দর্পণ, ঠিক আছে? এটা হলো কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের এই টিপটায় ধরো ফোকাস আছে, তাহলে ফোকাস দিয়ে যাবে একটা তল এবং প্রধান অক্ষের সহিত লম্ব হবে, এরকম তলকে আমরা কি বলবো? ফোকাস তল। মানে এটা হলো এর ফোকাস, এই ফোকাস দিয়ে যাবে এবং প্রধান অক্ষের সহিত লম্ব তল কি বলা হবে? ফোকাস তল। ঠিক আছে, গোলীয় দর্পণের ফোকাস বিন্দুগামী প্রধান অক্ষের সহিত লম্ব তলকে ফোকাস তল বলে। ফোকাস দৈর্ঘ্য, দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে? ফোকাস দৈর্ঘ্য। ফোকাস তল, দর্পণের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং ওই দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে যে তল কল্পনা করা হয় তাকে কি বলে? ফোকাস তল। এত পর্যন্ত ঠিক আছে? দেখে নে একবার, প্রান্তিক রশ্মি, উপাক্ষীয় রশ্মি, উন্মেষ, ফোকাস, মুখ্য ফোকাস হচ্ছে সংজ্ঞা, দেন আছে কি না ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তল। এত পর্যন্ত একবার দেখে নে, তারপরে আমরা গৌণ ফোকাস করব। দেখ এবারে তাহলে কি বললাম এখানে? এটা হলো কি না ফোকাস তল, ঠিক আছে? ফোকাস তল, ঠিক। এর বেলা এটা ফোকাস তল, ঠিক আছে? ফোকাস তল হলো দুটো ফোকাস তল। এর কি হচ্ছে দেখ, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি হলে একদম এক্সাক্ট ফোকাসে গিয়ে মিলবে, ওটা হচ্ছে মুখ্য ফোকাস। এবারে যে আলোক রশ্মি নেওয়া হচ্ছে তারা তো পরস্পরের সাথে সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। দেখা গেল এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এরা কিন্তু দুজন পরস্পর সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়। এরা যদি মিলিত হয় এরা কি হবে? ফোকাস তলের উপরে একটা বিন্দুতে এসে মিলিত হবে। বোঝা গেল? এখানেও তাই, দেখা গেল এই একটা আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি, এরা ধরো এরকম এ হচ্ছে, এটা ধরো এ এরকম হচ্ছে, ঠিক আছে? এরা ধরো এরকম করে গিয়ে মিলবে ফোকাস তলে। ফোকাস তলটাকে একটু বড় করে দিচ্ছি আমি, এটা ফোকাস তলের উপরে গিয়ে মিলবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখ,
কি বলবো না, কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সহিত আনত ভাবে দর্পণে আপতিত হলে সেটি ফোকাস তলের ওপরে কোনো বিন্দুতে মিলিত হয় অথবা ফোকাস তলের ওপর কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাহলে ওই বিন্দুটাকে কি বলবো, গৌণ ফোকাস। এবার দেখ, ভাব এখানে ধরো আমি 30 ডিগ্রি আনত কোণে ফেলেছি, যদি 45-এ করি তাহলে অন্য কোনো বিন্দু হবে। তার মানে কি গৌণ ফোকাস অনেক বিন্দু হতে পারে, মানে আমি যেমন যেমন কোণ পাল্টাবো সেরকম অনুযায়ী হবে, কিন্তু সমস্ত গৌণ ফোকাস কোথায় থাকবে, ফোকাস তলে। ঠিক আছে, তাহলে মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাসের মধ্যে কোনটা নির্দিষ্ট বিন্দু, মুখ্য ফোকাস। কেন, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কেবলমাত্র এক প্রকারই হওয়া সম্ভব, কিন্তু প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ আমি অনেক রকম বানাতে পারি। ঠিক আছে, তো এটাই আছে। গৌণ ফোকাস দেখ কি বলছে, একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে গোলীয় দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তলের উপর উপস্থিত একটা বিন্দুকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, উক্ত বিন্দুকে গৌণ ফোকাস বলে। তাহলে সমস্ত গৌণ ফোকাস কোথায় থাকবে, ফোকাস তলে। এবার দেখ, মুখ্য ফোকাস দর্পণের প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু, কারণ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটি মাত্র রশ্মিগুচ্ছ সম্ভব, কিন্তু গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, কারণ প্রধান অক্ষের সঙ্গে আনত সমান্তরাল রশ্মিগুচ্ছের নতিকোণ পরিবর্তন করলে গৌণ ফোকাসের অবস্থানেরও পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে মুখ্য ফোকাস হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, গৌণ ফোকাস নির্দিষ্ট বিন্দু নয়, তবে সমস্ত গৌণ ফোকাস ফোকাস তলে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা করব একটা প্রমাণ যেটা ক্লাস 10-এ ছিল। ঠিক আছে, হ্যাঁ, দেখাও যে গোলীয় দর্পণের ক্ষেত্রে, দেখাও যে গোলীয় দর্পণ, এবার আমরা লিখবো কিছু গোলীয় দর্পণের ক্ষেত্রে, দেখাও যে গোলীয় দর্পণের ক্ষেত্রে, দেখাও যে গোলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। কার কার মনে আছে বলতো, হ্যাঁ মনে আছে? এফ সমান আর বাই 2 গোলীয় দর্পণ। আচ্ছা, গোলীয় দর্পণ মানে কি, উত্তল হতে পারে অবতল হতে পারে, দুজনের ক্ষেত্রেই কিন্তু হবে। ঠিক আছে, এবার দেখ, আমি তোদেরকে একটা কথা প্রথম দিন বলেছিলাম যে এখন লেন্দি কোশ্চেন পরীক্ষা হবে, অনেক প্রমাণ আছে, আমাদের লক্ষ্য হবে কি যে কোনো প্রমাণের মেন 2-3 পার্ট যেটা সেটাই মনে রাখা, বাদ বাকি ল্যাঙ্গুয়েজ আমাদের অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, মানে একটা প্রমাণের মেন 2-3 লাইন হয়, ওই 2-3 লাইন মনে রাখলে কিন্তু বাকি প্রমাণ হয়ে যাবে। তো এটা গোলীয় দর্পণের ক্ষেত্রে এফ সমান আর বাই 2। ঠিক আছে, কার কার বেলা হবে, উত্তলের বেলাও হবে অবতলের বেলাও হবে, আমি দুটোই দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজটা আমরা বই থেকে দেবো আর আমরা প্রমাণটা কিন্তু এখানে লিখবো, দুটোকে আমি লিখছি একসঙ্গে। এটা কি দর্পণ, অবতল দর্পণ। ঠিক আছে, আর এদিকে একটা নিলাম, এটা হচ্ছে কিনা উত্তল দর্পণ, দুটো প্রমাণ একসাথে করব, তাহলে অল্পতে কাজ। আচ্ছা, এটা অবতল, এটা উত্তল। আমি বইয়ের মতো নাম নিচ্ছি যাতে তোরা বইটা পড়লে তোদের কনফিউশন না হয়। ঠিক আছে, এম ও এম ড্যাশ, ওকে। এটা কি, প্রধান অক্ষ, এর বেলা এটা কি প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হলো এম ও এম ড্যাশ, এম ও এম ড্যাশ। ঠিক আছে, একটা উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দুটোর ক্ষেত্রে উত্তল হোক কি অবতল হোক, দুটো দর্পণই এফ সমান আর বাই 2 প্রমাণ করে আমরা দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, তবে এখানে একটা আলোক রশ্মি আসবে, এখানে যেমনটা দিয়েছে আলোক রশ্মি পি কিউ। আচ্ছা, পি কিউ, একটা আলোক রশ্মি নিয়ে এলাম পি কিউ। দেখ ল্যাঙ্গুয়েজ কেমন হবে, শো, ধরো অবতল দর্পণে প্রমাণ করছি, কি রকম লিখবো, ধরি এম এম ড্যাশ অবতল দর্পণের, এম এম ড্যাশ অবতল দর্পণের ও হলো কি না মেরু, আর এখানে আমি নিয়ে নেব কি সি হচ্ছে কি বক্রতা কেন্দ্র, আর এফ হচ্ছে কি না ফোকাস। ঠিক আছে, হ্যাঁ, কি রকম ল্যাঙ্গুয়েজ, দেখ ল্যাঙ্গুয়েজ ভালো করে বোঝ,
ভালো করে শোন। ধরি এম এম ড্যাশ অবতল দর্পণের, ও হলো মেরু, এফ হলো ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র। হয়ে গেল প্রথম লাইন। এরপরে আমরা বড়জোর লিখে দিতে পারি যে ফোকাস দৈর্ঘ্য ও এফ সমান এফ, আর বক্রতা ব্যাসার্ধ ও সি সমান আর। ফোকাস দৈর্ঘ্য কি হবে? মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব ফোকাস দৈর্ঘ্য, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্ব বক্রতা ব্যাসার্ধ। তারপরে কি লিখবি? প্রমাণ করতে হবে এফ সমান আর বাই টু, এফ সমান আর বাই টু, এরকম ক্যাপিটাল আরও লিখতে পারিস, এফ সমান আর বাই টু প্রমাণ করতে হবে এটা। দেখ কিছু ল্যাঙ্গুয়েজ আমি মুখে বলছি এরকম করে, কেন কি যাতে তোদের ল্যাঙ্গুয়েজ বলতে বলতে তোদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি রকম লেখা হবে? ধরি এম এম ড্যাশ অবতল দর্পণের, ও হলো বক্রতা, ও হলো মেরু, এফ হলো ফোকাস, সি হলো বক্রতা কেন্দ্র। প্রমাণ করতে হবে এফ সমান আর বাই টু। একটি আলোক রশ্মি পি কিউ, একটি আলোক রশ্মি পি কিউ দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে কিউ বিন্দুতে আপতিত হলো। প্রতিফলিত হওয়ার পরে সেটি ফোকাস বিন্দু দিয়ে চলে যায়। হয়ে গেল, ঠিক আছে? ফোকাস বিন্দু দিয়ে চলে যায়। এত দেখ, এই ল্যাঙ্গুয়েজের কোনো অসুবিধা নেই, এরকমই ল্যাঙ্গুয়েজ লেখা আছে। একটি আলোক রশ্মি দর্পণের প্রধান অক্ষের সহিত সমান্তরাল ভাবে কিউ বিন্দুতে এসে আপতিত হয় এবং সেটি প্রতিফলনের পর দর্পণের ফোকাস এফ বিন্দু দিয়ে চলে যায়, ঠিক আছে? বা এফ বিন্দুগামী হয়। আচ্ছা, এবারে কি লিখবো? ও সি কিউ কে একটি সরলরেখা দ্বারা যুক্ত করলে সি কিউ হবে কিউ বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে? তাহলে দেখ, সি কিউ কে একটি সরলরেখা দ্বারা সংযুক্ত করলে সি কিউ হবে কিউ বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অভিলম্ব, ঠিক আছে? কেন এটা বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা কি বলবো? আপতন কোণ আই সমান কি বলবো না, প্রতিফলনের সূত্র অনুযায়ী আই সমান আর। এখানে আই কোনটা? এটা। আর কোনটা? এটা। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ পি কিউ সি সমান কোণ পি কিউ সি সমান এফ কিউ সি, এফ কিউ সি। আপতন কোণ সমান প্রতিফলন কোণ, ঠিক আছে? তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ হয়ে গেল। এতটা পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দেখ এটা যদি আই হয় এটা হবে আই, একই না? কেন কি এটা হচ্ছে কি না একান্তর কোণ। তাহলে এর পরের বারে কি লিখবো? এর পরের বারে এটা হচ্ছে থাকলো, এর পরের বারে লিখবো কি না কোণ পি কিউ সি সমান কোণ কিউ সি এফ, কিউ সি এফ সাইডে কি লিখে দেবো? একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ, ঠিক আছে? এগুলো কিন্তু লিখবি, এইটুকু রাফ খাতায় লিখবি, ঠিক আছে? তাহলে দেখ কি কি হলো? আপতন কোণ, ঠিক আছে? এখানে লিখে দিব কি যেহেতু আই সমান আর, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হলো? একান্তর কোণ হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখ প্রথম স্টেপ, এই কোণটা সমান এই কোণটা, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। দেন এই কোণটা সমান এই কোণটা, মানে পরস্পর একান্তর কোণ। এতটা পর্যন্ত ঠিক আছে? আমাদের কিন্তু এই প্রমাণে এটাই মনে রাখতে হবে, এটাই মেন পয়েন্ট। বাদ বাকি কথা তো ঠিক আছে। কিরকম প্রমাণের অ্যাপ্রোচ হবে? একটা সমান্তরাল লাইন টানবো, সেটা প্রতিফলনের উপর এফ দিয়ে যাবে, হয়ে গেল। সি মানে বক্রতা কেন্দ্র আর কিউ কে জুড়ে দেবো, দিলে কি হবে? এটা আই এটা আর, দুজন সমান, প্রতিফলনের সূত্র। তারপরে কি না, এটা এই কোণটা সমান এই কোণটা হবে একান্তর কোণ, ক্লিয়ার? এতটা হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি না একটা ত্রিভুজ সি এফ কিউ, একটা ত্রিভুজ সি এফ কিউ, যার দুটো কোণ সমান। কি করে সমান? দেখ, এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, তার মানে কি এটা আর এটা সমান না? একটা ত্রিভুজের এই যে এই ত্রিভুজটার দেখ এরকম ছিল, এই কোণটা সমান এই কোণটা, আবার এটা, তার মানে দেখ এটা আর এটা সমান হয়ে গেল না, দুটো কোণ সমান, আই সমান আর। ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি লিখবো এরপরে? আমরা লিখবো যে ত্রিভুজ কিউ সি এফ হলো সমবাহু ত্রিভুজ। কিউ সি এফ হলো সমবাহু ত্রিভুজ। হ্যাঁ, সরি, সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে QCF হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমদ্বিবাহু ত্রিভুজের কোন দুটো বাহু সমান হবে? তাহলে পরপর বলছি, স্টেপ কি হচ্ছে, এই কোণটা সমান এই কোণটা, নাম পরে ভাববি, আগে এটা বোঝ যে এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, আবার এই কোণটা সমান এই কোণটা হচ্ছে, একান্তর কোণ। তার মানে এই দুটো কোণ সমান হবে আর ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এতটা পর্যন্ত আসার পরে আমরা কোণ দুটোকে সমান লিখতে পারি। দেখ, এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। আর এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। ভালো করে দেখ, এই কোণটার বিপরীত বাহু কোনটা? এটা। আর এই কোণটার বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে দুটো বাহু কোনটা কোনটা সমান হচ্ছে? CF সমান FQ। এটা হচ্ছে কিনা বল, CF সমান FQ। দুটো দুটো বাহু সমান হবে, CF সমান FQ হবে, দুটো বাহু সমান। এটা আসার পরে এইখানে একটা অ্যাপ্রক্সিমেশন আমাদের ধরতে হবে। কি অ্যাপ্রক্সিমেশন? অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে আপতিত রশ্মি হচ্ছে কি না উপাক্ষীয় রশ্মি, বা দর্পণটা হচ্ছে ক্ষুদ্র উন্মেষ যুক্ত। তার মানে কি, এখানে আমরা বলবো কিনা ও এবং কিউ বিন্দু খুব কাছে কাছে আছে। ও এবং কিউ বিন্দু খুব কাছে। দেখ, এই আলোক রশ্মি যদি দর্পণের মেরুর খুব কাছে পড়ে, তাহলে আমি কি বলবো না ও আর কিউ বিন্দু খুব কাছে কাছে আছে। ও আর কিউ বিন্দু যদি খুব কাছে হয়, ও এবং কিউ খুব কাছে, কেন খুব কাছে অবস্থিত হচ্ছে? কেন কি এটা ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ এবং উপাক্ষীয় রশ্মি। তাহলে আমি কি বলতে পারি যে আমি এফ কিউ লিখলে যা লিখবো এফ ও লিখলে তাই লিখবো, নাকি না? তাহলে আমি কি লিখতে পারি, এফ কিউ সমান আমি এফ ও লিখতে পারি। তাহলে আমার কাছে কি হলো, CF সমান এফ কিউ না লিখে আমি কি লিখতে পারি, ও এফ লিখতে পারি। CF সমান ও এফ, কি লিখছি, CF সমান ও এফ, হয়েছে, CF সমান ও এফ। এবার দেখ আমি লিখবো কি, বক্রতা ব্যাসার্ধ আর সমান আমি ও সি লিখতে পারি। বক্রতা ব্যাসার্ধ আর মানে কি, ও থেকে সি পর্যন্ত দূরত্ব। বক্রতা ব্যাসার্ধ ও আর মানে ও থেকে সি, ও সি সমান আমি লিখতে পারি ও এফ প্লাস এফ সি লিখতে পারি, ও এফ প্লাস এফ সি লিখতে পারি। হ্যাঁ, ও সি মানে ও এফ প্লাস এফ সি লেখা যাবে, লেখা যাবে। আচ্ছা, ও এফ থাকলো, এফ সি কে আমি ও এফ লিখতে পারি। তার মানে কি হবে, টু এফ হয়ে যাবে। আর টু এফ মানে কি, টু এফ ফোকাস দৈর্ঘ্য। তার মানে কি হলো, আর সমান 2 গুণ ফোকাস দৈর্ঘ্য। আর সমান 2 গুণ ফোকাস দৈর্ঘ্য হচ্ছে। বোঝা গেল কি? তাহলে দেখ, পুরো প্রমাণ মাথায় কিরকম রাখবি, যে এই কোণটা সমান এই কোণটা হয়, আর এই কোণটা সমান এই কোণটা হয়, তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই বাহু আর এই বাহু সমান হচ্ছে, লিখলাম। তারপরে একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে হবে কিনা ও আর কিউ বিন্দু কাছে থাকছে, তার মানে এফ কিউ সমান ও এফ হবে। তাহলে আমি লিখে দেবো কিনা CF সমান এফ কিউ যে লিখেছিলাম, এখন আমি CF সমান এফ ও লিখে দিতে পারবো। দেন আমি লিখবো কিনা বক্রতা ব্যাসার্ধ সমান ওসি, ওসি কে দুভাগে করবো ও এফ এফ সি। ও এফ যেমন আছে থাক, এফ সি কে লিখে দেবো ও এফ। তাহলে 2 ইন্টু ও এফ হয়ে গেল, 2 ইন্টু ও এফ মানে কি হচ্ছে 2f। তাহলে আর সমান 2f, আর সমান 2f মানে f সমান কি হচ্ছে r/2, f সমান r/2। এটা হলো কিনা অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে হলো। উত্তল দর্পণের বেলাও আমরা প্রমাণটা করব, কারণ কি সবাই অবতল দর্পণ করে যায় কিন্তু দেয় উত্তল দর্পণ, ঠিক আছে, সবাই উত্তল দর্পণকে স্কিপ করতে চায়, ঠিক আছে। আচ্ছা দেখ, সেম সেম প্রমাণ কেমন হচ্ছে শোন, দেখাচ্ছি। এই দেখ, সেম প্রমাণ কেমন হচ্ছে। এটা হলো কি না উত্তল দর্পণ, তাই না, উত্তল দর্পণ। এর ফোকাস দৈর্ঘ্য এটা, সরি, এর বক্রতা কেন্দ্র এটা, আর হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এটা, হয়েছে। যেমন আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে ও, এখান থেকে একটা আলোক রশ্মি সমান্তরাল ভাবে এলো পি, পি কিউ, কিউ বিন্দুতে আপতিত হয়েছে। কি হবে, আগেরটা ছিল ফোকাস বিন্দুতে গিয়েছিল, এটা কি হবে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তাহলে এখান থেকে কি করবে, একটা ডটেড লাইন এরকম টানবি, টেনে এটাকে এরকম করে দেবে, ঠিক আছে, হলো।
ঠিক কিনা বল? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, অসুবিধা নেই, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি। এরপরে স্টেপ কি না, বক্রতা কেন্দ্র আর এটাকে জুড়তে হবে, বক্রতা কেন্দ্র এবং কিউ বিন্দুকে জুড়তে হবে। তাহলে বক্রতা কেন্দ্র এবং কিউ বিন্দুকে আমি এরকম করে জুড়ে দিলাম, ঠিক আছে। তাহলে সি কিউ কে জুড়ে দিলে কি হবে, এটাই হবে কি না দর্পণের কিউ বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। প্রথমে দেখ এইখানে ভালো করে, এটা যদি আই হয় এটা কি হবে আর, আপতন কোণ প্রতিফলন কোণ। আচ্ছা আর হলে এটা হবে আর, কেন কি বিপ্রতীপ কোণ। দেখ এই যে লাল ডটের লাইন আর এই যে ব্ল্যাক লাইন এরা ক্রস হয়েছে এরকম করে, তাহলে এটা আর হলে এটা আর। তারপরে আরেকটা জিনিস দেখ, এটা যদি আই হয় এটা হবে আই, দেখ এটা আর এটা সমান, একান্তর নয়, এটা অনুরূপ, এটা আই হলে এটা আই, অনুরূপ হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই ঘুরে ফিরে একই জিনিস হলো না, এর এই কোণ আর এই কোণ সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। একই কথা বলবো, এফ সি সমান এফ কিউ, স্মল অ্যাঙ্গেল। তারপরে কি লিখবো, যে এটা হচ্ছে কি ক্ষুদ্র উন্মেষ, মানে কিউ আর ও বিন্দু কাছে কাছে, তাহলে এফ কিউ সমান এফ ও লিখবো, ঠিক আছে, এফ কিউ সমান এফ ও। তারপরে কি লিখবো, বক্রতা ব্যাসার্ধ আর সমান ও সি, ও সি সমান কি লিখবো, ওএফ প্লাস এফ সি। তারপরে কি লিখবো, ওএফ প্লাস আবার ওএফ, কারণ কি এফ সি মানে ওএফ, তাহলে 2ওএফ, ঠিক আছে, প্রমাণ হলো। আমরা পরে দেখতে পাবো যে লেন্স যখন আমরা করব, লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেখতে পাবো যে লেন্সটা কাচের তৈরি নাকি অন্য কোনো কিছু তৈরি, তার উপরে তার ফোকাস দৈর্ঘ্য নির্ভর করছে, বক্রতা ব্যাসার্ধের উপরে ফোকাস দৈর্ঘ্য নির্ভর করছে, লেন্সটা জলে আছে না বায়ুতে আছে এটার উপরে ফোকাস দৈর্ঘ্য নির্ভর করছে, লেন্সটার উপরে কোন বর্ণের আলোক রশ্মি পড়েছে তার উপরেও নির্ভর করছে। তো লেন্স যখন চ্যাপ্টার পড়া হবে সেখানে ফোকাস দৈর্ঘ্য কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করছে, কেন কি ওটা প্রতিসরণ হচ্ছে। আজকের যে আমরা দর্পণ পড়ছি সেই দর্পণের ফোকাস দৈর্ঘ্য আমরা ম্যাথমেটিক্যালি কি পাচ্ছি, এফ সমান আর বাই 2, যার বক্রতা ব্যাসার্ধ 10 সেমি তার ফোকাস দৈর্ঘ্য কত হয় 5 সেমি। আর তো এখানে কোনো কিছু নেই যে কাচের তৈরি কি অন্য কোনো কিছু তৈরি, কি ওটা বায়ুতে আছে কি জলে আছে, কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে নোট বলে লিখবি, এখানে নোট বলে কি লিখবি, লেখ, এটা লেখ খাতায় লিখবি, নোট বলে লিখবি গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, পূর্ণচ্ছেদ। গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, পূর্ণচ্ছেদ। এটি আপতিত আলোর বর্ণ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটি আপতিত আলোর বর্ণ এবং মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, যে কোনো শোন, লেন্সের ক্ষমতা বা দর্পণের ক্ষমতা মানে কি না 1/, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, 1/, এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি শোন, ধরো আমি যদি বলি এটা হচ্ছে কিনা গোলীয়, এটা হচ্ছে কিনা অবতল দর্পণ, আমি ধরো বললাম এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, এটা হচ্ছে প্রধান অক্ষ, এর ফোকাস দৈর্ঘ্য যত ছোট হবে, ধরো ফোকাস দৈর্ঘ্য হচ্ছে কি না এটা, তার মানে কি হবে, এখানেই আলোক রশ্মিকে মিলিয়ে দেবে। যদি ফোকাস ফোকাস এখানে হয় তাহলে কি করবে, আলোক রশ্মিকে এখানে মেলাবে। তাহলে দেখ, যার ফোকাস দৈর্ঘ্য যত ছোট হবে সে তত কাছে আলোক রশ্মিকে মিলিয়ে দেবে। মানে কি, আমি যদি বলি এটা অবতল দর্পণ, অবতল দর্পণ মানে কি, অভিসারী দর্পণ মানে কি, এর সমান্তরাল আলোক রশ্মিকে কত কাছে মিলিয়ে দিচ্ছে, সেটাই এর ক্ষমতা। তার মানে যত ফোকাস দৈর্ঘ্য কম হবে তত ক্ষমতা বেশি হবে। ওই জন্য দর্পণের ক্ষমতা কি হচ্ছে, দর্পণের ক্ষমতা হচ্ছে 1/, ফোকাস, মানে 1/, ফোকাসকে আমরা কি লিখি r/2, তাহলে 2 উঠে উপরে চলে যাবে না, 2/r। এটা আছে বইতে পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9 পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের উপরেই আছে। দেখ, প্রতিফলন ক্ষমতা, গোলীয় দর্পণের প্রতিফলন ক্ষমতা ডি সমান কি হচ্ছে না 1/f
মানে 2/r। এবারে শোন, তোরা নিশ্চয়ই, আমরা যে পৃথিবীর ওপরে আছি, পৃথিবীর ওপরের তলটাকে কিরকম মনে হয়? সমতল। কিন্তু পৃথিবী তো গোল না, মানে কি একটা সমতলকে আমরা ভাবতে পারি কি অনেক বড় ব্যাসার্ধের গোলক। তাহলে যদি বলি যে একটা সমতল, তাহলে এর ব্যাসার্ধ কত হওয়া উচিত? অসীম। এই সমতলটাকে আমরা কি বলতে পারি? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হবে? অসীম। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে? অসীম। তাহলে ক্ষমতা কি হবে? ক্ষমতা হবে 1/, ফোকাস দৈর্ঘ্য মানে 1/, অসীম মানে 0। ঠিক আছে, তাহলে নোট বলে লিখতে পারিস যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য অসীম। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য অসীম, এবং ক্ষমতা 0, এবং ক্ষমতা 0 হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য অসীম, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্য অসীম, এবং ক্ষমতা 0 হয়, এবং ক্ষমতা 0 হয়। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত থাকছে এটা। চল।